হাই ফ্রেন্ডস, শেয়ার বাজার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। ফ্রেন্ডস, আজকে শনিবার, ছুটির দিন, সুতরাং আমরা একটু আপনাদের বিভিন্ন রকমের যে সমস্ত কমেন্ট এসছে সেগুলোর উত্তর দেব, প্লাস বিজনেসটাকে কিভাবে করা উচিত তার একটা স্কেচ আমরা আপনাদের সঙ্গে চর্চা করব। তাহলে এখনো পর্যন্ত যতটুকু আমাদের উপলব্ধি, ফার্স্ট, শেয়ার বাজারে কোনো শেয়ারে ইনভেস্ট করতে গেলে ফার্স্ট যেটা লাগবে, আপনি কোনো শেয়ারকে যখন কিনছেন তখন এটা ভেবে কিনবেন যে আপনি একটা বিজনেস কিনছেন। আপনি নিজে বিজনেস করতে পারছেন না, বাট আপনি একটা বিজনেস কিনছেন এবং সেই বিজনেসের ভবিষ্যৎ কেমন হতে পারে সেই ব্যাপারে আপনার দূরদর্শিতা থাকতে লাগবে। অর্থাৎ এমন কোনো বিজনেসের শেয়ার কিনবেন না যার ভবিষ্যৎ তত বেশি ভালো নয়। ক্লিয়ার? দ্বিতীয়ত হচ্ছে, আমি একটা বিজনেসকে চুজ করেছি, তাহলে আমার স্ট্র্যাটেজি অফ ইনভেস্টমেন্ট কি হবে? অর্থাৎ আমি ওই বিজনেসটাতে যদি দীর্ঘদিন থাকতে চাই, উদাহরণস্বরূপ যদি আমি বলি, ধরুন সফটওয়্যার সেক্টর, যারা আজকে সফটওয়্যার সেক্টরের বিজনেসে প্রথম থেকে ছিল তারা কিন্তু আজকে প্রত্যেকেই কোটিপতির হয়ে গেছে। যেমন ধরুন যারা ইনফোসিসে ছিল, যেমন টিসিএস এ ছিল, উইপ্রোতে ছিল। সো তারা একটা বিজনেস চুজ করে কিন্তু ছিল। আজ থেকে ধরুন কেউ যদি 12-14 বছর আগেও ঢুকেছে, সে কিন্তু হিউজ মানি করেছে। অর্থাৎ সে তার পুঁজিকে 4-5 গুণ করে ফেলেছে। এবং আপনাকে এটা ভাবতে হবে যে আপনার পুঁজি বৃদ্ধির যে গড়টা, সেটা আপনি কতটা এক্সপেক্ট করছেন লজিক্যালি। আপনি যদি আহামরি কিছু আশা করেন সেটা আপনি পাবেন না। সুতরাং তাহলে বিজনেস স্টোরি ঠিক আছে, স্ট্র্যাটেজি অফ ইনভেস্টমেন্ট অর্থাৎ আমি কিনবো, এসআইপি হিসাবে কিনতে পারি, অথবা যদি আমার একটা শেয়ারের মুভমেন্টের ব্যাপারে আমার যে নলেজটা হয়েছে, সেই নলেজটা যদি দৃঢ় থাকে, তাহলে ওই কারেকশানে বা যখন খুব বড় ক্রাইসিস আসবে, তখন আমি কিন্তু সেই শেয়ারে আরো বেশি বেশি করে আমার হোল্ডিং বাড়াবো। লাস্ট এবং সবচেয়ে যেটা বড় পয়েন্ট হচ্ছে, সেটা হচ্ছে পেশেন্সের সঙ্গে আপনাকে ধরে রাখতে হবে শেয়ার। পেশেন্স এবং কনফিডেন্স। যে বিজনেসটা আপনি কিনছেন সেটাকে কন্টিনিউয়াসলি মনিটর করা, প্লাস ফলস প্রপাগান্ডা। যে কোনো বড় কোম্পানির বিপক্ষে প্রচুর প্রপাগান্ডা হতে পারে। যেমন ধরুন ইনফোসিসের এগেনস্টেও প্রপাগান্ডা হয়েছে, টিসিএস এর এগেনস্টেও প্রপাগান্ডা হয়, রিলায়েন্সেরও এগেনস্টে প্রপাগান্ডা হয়। বাট ম্যানেজমেন্টের কাছে যদি সাফিসিয়েন্ট রিজার্ভ থাকে, ম্যানেজমেন্ট যদি কনফিডেন্ট থাকে, তারা কিন্তু সেই ধরনের প্রপাগান্ডাকে তারা কিন্তু দূরে সরিয়ে তাদের বিজনেসকে আগে বাড়িয়ে নিয়ে যায়। এবং এটা কিন্তু কোনো শর্ট টার্ম রোজগারের সেই অর্থে জায়গা না। যারা ট্রেডিং করে তাদের ব্যাপারটা আলাদা, তারা অনেক বেশি ট্যালেন্টেড বা অনেক বেশি পারদর্শী, অনেক বেশি টেকনোলজিক্যালি তারা ইমপ্রুভ। বাট জেনারেল ইনভেস্টার, ধরুন কেউ 1 বছর আগে এসছেন, কেউ 2 বছর আগে এসছেন, আপনাদের জন্য স্ট্র্যাটেজি আমি কিনছি মিনস আমার যদি এজ 20 হয়, তাহলে আমি শেয়ার বাজার থেকে যে পুঁজিটা আশা করব সেটা 25-30 বছরের জন্য আমি ইনভেস্ট করছি। ঠিক আছে? বা 15-20 বছর পরে কোনো একটা ব্যক্তিগত প্রয়োজনে যখন দরকার লাগবে তখন আমি লাগাচ্ছি। সুতরাং এই স্ট্র্যাটেজিটাকে কিন্তু মাথায় রেখে কিন্তু আপনার শুরু করা উচিত। এই নয় কেউ বলছে শেয়ার বাজারে ইনভেস্ট করলে ভালো, এলাম কিছু লাগালাম, জানলাম না কখন লাগাতে হবে, সবাই বলছে যখন, অর্থাৎ তখন লাগানোর টাইম না, তখন লাগিয়ে দিলাম। 2 বছর পরে মার্কেট একই জায়গায় থাকলো কি নিচে চলে গেল, আমি বিক্রি করে চলে গেলাম। সো দ্যাট শুড নট বি দা স্ট্র্যাটেজি। এটা কিন্তু একটা ভালো শিক্ষণীয় প্লেস,
যেখানে শিক্ষার মাধ্যমে আপনি অত্যন্ত ভালোভাবে কিন্তু টাকা রোজগার করতে পারবেন। ফ্রেন্ডস, এবারে আপনাদের প্রশ্নে আসি। আমাকে একটু বলবেন কি করে ফিবোনাকি রিট্রেসমেন্ট চেক করব, মিস্টার স্বর্ণবল্লভ। দেখুন, আমি প্রায়ই আপনাদেরকে বলি, এটাতে নতুন করে কিছু বলার নেই। আপনি যখন কোনো চার্ট দেখছেন, চার্টে কি করে আপনি ফিবোনাকি লাগাবেন। ধরুন আজকে এটা হচ্ছে ইনফোসিসের চার্ট। আমরা চার্টে কি করি না, চার্টে এটা প্রমাণ করার চেষ্টা করি যে শেয়ার কতদূর পর্যন্ত উপরে যেতে পারে বা শেয়ার কতদূর পর্যন্ত কারেকশনে নামতে পারে। যেমন ধরুন ইনফোসিসের শেয়ারটা আমার লাগানো আছে, সেক্ষেত্রে আপনি প্রথমত হচ্ছে ট্রেডিং ভিউতে আপনি যাবেন। ট্রেডিং ভিউ এইখানে একটা অপশন আছে, দেখবেন এই যে জ্ঞান অ্যান্ড ফিবোনাকি টুলস, সেখানে গিয়ে আপনি ফিবোনাকি রিট্রেসমেন্টে ক্লিক করবেন। দিয়ে তার যে সুইং লো অ্যান্ড হাই, ধরুন এই যে মুভমেন্টটা এখান থেকে যে শেয়ারটা উপরে গেছে, তার সুইং লোতে আপনি লাগান। সুইং লোতে লাগিয়ে জিনিসটাকে টেনে উপরে নিয়ে চলে যান, মানে তার এন্ডে নিয়ে যান। তাহলে কি হবে না, এক্ষেত্রে আমি কি দেখতে পাবো না, তার রিট্রেসমেন্ট। এবং সেক্ষেত্রে রিট্রেসমেন্টের লেভেল কি কি, আপনারা আমার পুরনো ভিডিও দেখবেন, আমার ম্যাজিক রেশিও ফিবোনাকি বলে ভিডিও আছে, তাতে কিন্তু ডিটেলসে সব বলা আছে। সেক্ষেত্রে ফিবোনাকি রিট্রেসমেন্টের লেভেলগুলো আপনি একটার পর একটা করে দেখতে পারবেন। আর কি করে কি মানে আমি করছি সেটা তো প্রতিদিনকার ভিডিওতে দেখছেন। এই যেমন ধরুন এটা গেল একটা লেভেল। এবারে নেক্সট আমি যদি বলি, এবারের ইনফোসিসের যে মুভমেন্ট, এই মুভমেন্টে আমি যদি ফিবোনাকি রিট্রেসমেন্ট লাগিয়ে আমি যদি তার টার্গেটকে ক্যাপচার করতে চাই, তাহলে আমি কি করব। ধরুন এখান থেকে আমি স্ট্রেটও এখানে নিয়ে আসবো, এই যে লেভেল পর্যন্ত এসছে, তারপরে তার একটার পর একটা লেভেল আছে। যেমন ধরুন এবারের লেভেলে যে বেরিয়ে গেছে, তার প্রথম টার্গেট 2194, মানে প্রায় 2200-র কাছাকাছি। তার পরের লেভেল হচ্ছে 2863 টার্গেট, অ্যান্ড লাস্ট টার্গেট হচ্ছে কত না 3544। ক্লিয়ার? তাহলে এইভাবে আমরা যে কোনো একটা টার্গেটের কাছে গেলে আমরা আমাদের স্ট্র্যাটেজিকে রিভিউ করব। যদি আমার হোল্ডিং বেশি থাকে, আমি সেখানে আমি কিছুটা আমি 5 to 10% প্রফিট বুক করলাম। আবার যদি সেটা 15-20% নিচে আসে, সেক্ষেত্রে আমি কিনতে পারি। সো এইভাবে আপনারা ফিবোনাকি রিট্রেসমেন্টটা আপনি দেখতে পারেন। নেক্সট যে প্রশ্নটা হচ্ছে সেটা হচ্ছে, আচ্ছা দাদা, এইচডিএফসি, এএমসি, আদানি পোর্ট, অমর রাজা ব্যাটারি, এখন নাম চেঞ্জ হয়েছে, ক্যাম্পস, গোকুলদাস এক্সপোর্ট অ্যান্ড লাক্স ইন্ডাস্ট্রিজের উপর আপনার মহামূল্যবান অ্যানালাইসিস প্রত্যাশা করি, মিস্টার প্রসন্ন কুমার বর্মন। ওকে, ফার্স্ট হচ্ছে কি এইচডিএফসি, এএমসি। আপনাকে জানতে হবে যে এইচডিএফসি, এএমসি করেটা কি। এরা কি করে, এরা ধরুন এইচডিএফসি মিউচুয়াল ফান্ড, এই সমস্তর কাছে এরা বিভিন্ন রকমের মিউচুয়াল ফান্ডকে তৈরি করে মার্কেটে ছাড়ে। অর্থাৎ মিউচুয়াল ফান্ড পোর্টফোলিওকে ছাড়লে কি হচ্ছে, তাতে টাকা আসে। যেটা মানে যেহেতু একটা এইচডিএফসি গ্রুপ, এরা একটা রেপুটেড গ্রুপ, এইরকম বহু লোকে আছে, তারা একটা মিউচুয়াল ফান্ড করে মার্কেটে তাদের প্রসপেক্টাস সহ ছাড়ে, টাকা আসে। টাকার মধ্যে থেকে তারা কিন্তু একটা পার্সেন্টেজ পায়। অর্থাৎ যত বেশি টাকা তারা ম্যানেজ করার জন্য পাবে, বিভিন্ন ফান্ড আছে, যেমন ধরুন এইচডিএফসি, এমসির আন্ডারে বহু ফান্ড আছে, বহু ফান্ড ইন দ্য সেন্স তারা বহু ধরনের স্কিম চালু রেখেছে। কোন স্কিমে কে কতটা পয়সা লাগাবে, সেটা ইনভেস্টার তার পছন্দ মতো করে তাদের কাছে কিন্তু ইনভেস্ট করে। কেউ এসআইপি করে, এসআইপির মাধ্যমে কোনো একটা শেয়ারে, কোনো একটা ফান্ডে তারা পয়সা লাগাচ্ছে। তো সেই ফান্ডগুলোকে ম্যানেজ করার জন্য এরা একটা চার্জ পায়, ঠিক আছে? তো সেই চার্জটাই হচ্ছে এদের ইনকাম। তাহলে এখান থেকে মূল টেকওয়েটা কি না, যদি কোনো কারণে ফান্ড ইনফ্লো কমে যায়, এদের রোজগার কমে যাবে। ক্লিয়ার? ফান্ড ইনফ্লো ঠিক থাকলে এদের রোজগার বাড়বে। এটাই হচ্ছে মূল জিনিস।
এবারে আমরা যেটা বলেছি যে বিজনেসের স্টোরি, আজকে যদি আপনি এইচডিএফসি এএমসির ক্ষেত্রে ধরেন, তাহলে যদিও এইচডিএফসি এএমসি একটা ভালো গ্রুপ, বাট শেয়ার বাজারে কিন্তু বহুভাবে যদি দেখা যায় এই সমস্ত শেয়ারকে কিন্তু একদম লাইফ লং রেখে দেওয়ার জন্য, মানে অ্যাজ এ ইনভেস্টর হিসাবে আমাদের কতটা এটাকে নেওয়া উচিত, সেটা একটা বড় মানে আলোচ্য বিষয়। যে ধরুন আজকে এইচডিএফসি এএমসি যদি আপনি তার চার্টটা দেখেন, এই চার্ট ধরে যদি ইনস্টিটিউশনাল মানি হয়, তাদের একটা আলাদা এজেন্ডা থাকে, তাদের একটা আলাদা দায়বদ্ধতা থাকে। কিন্তু একটা রিটেল ইনভেস্টর, ধরুন কেউ এই জায়গাতে পয়সা লাগিয়েছে কবে, 19-এ, বা কেউ এই জায়গাতে পয়সা লাগিয়েছে কবে, 21-এ। 19-এ কততে লাগিয়েছে, 3200-তে। সে 2 বছর রিটার্ন পায়নি, ঠিক আছে। 19-এর পরে সে 21-এ এসে সে আবার কিছু পয়সা লাগালো, আশা কি যে এতদিন তো চলেনি, এবারে চলবে। কিন্তু সে কি করলো, কোথায় আপনি চলে গেল, 1600 পর্যন্ত। তাহলে সে তার চোখের সামনে এই যে পিরিয়ড 19 থেকে 23, এটা কিন্তু অত্যন্ত লং পিরিয়ড শেয়ার বাজারের জন্য। সুতরাং এই সমস্ত শেয়ারে যদি আপনি দেখেন, রিটেল পাবলিক কিন্তু খুব কম ইনভেস্ট করে। আপনি যদি এই শেয়ারের যদি স্টোরিতে যান, আমি দেখাবো, ইনভেস্টর হিসাবে যদি দেখেন, প্রমোটারের কাছে 53% মাল আছে, 20-21% কার কাছে আছে, এফআই এর কাছে আছে, ডিআই এর কাছে 18% আছে। তাহলে 52-18 কত হলো, 70-20-90-91%, 9% পাবলিকের কাছে আছে। সো আমার আপনার মতো যারা ছোটখাটো পুঁজি নিয়ে থাকি, তাদের কিন্তু এই সমস্ত কোম্পানিতে থেকে রোজগার পাওয়াটা ভেরি টাফ। যদি আপনার পেশেন্স থাকে, সেক্ষেত্রে আপনি ভাবনা চিন্তা করতে পারেন। এবারে দেখুন, আজকে কবে থেকে র্যালি শুরু হলো, ফেব্রুয়ারি থেকে, ঠিক আছে। এবারে এখান থেকে যে ফান্ড ফ্লোটা ইনক্রিজ হচ্ছে, কে আশা করবে, কি করে বুঝবো? আজকে যে ধরুন যে কন্টিনিউয়াস যে ফান্ড ফ্লো যে এইভাবে বাড়বে, এটা বোঝাটা অত্যন্ত টাফ, ঠিক আছে। এবারে কবে আবার সে নিচে চলে আসবে, সুতরাং লং এখন নো বাইং। বাট আপনি যদি বর্তমান পরিস্থিতিতে থাকেন, যদি ইনভেস্টেড আছেন, তাহলে ওয়েট করুন। এবং এখানেও সেই একইভাবে এর যে একটা টার্গেট, ধরুন আমরা যদি ফিবোনাকি থেকে দেখি, তাহলে এরও বিভিন্ন রকম টার্গেট আপনি ওয়েট করলে ভবিষ্যতে পেতে পারেন। সেক্ষেত্রে এই টার্গেট হচ্ছে 4431-এর লেভেল চলে এসছে। নেক্সট লেভেল হচ্ছে 6213 বা 14। ক্লিয়ার? এইভাবে কিন্তু আপনি ভাবনা চিন্তা করে থাকতে পারেন, বাট লং টার্মের জন্য। নেক্সট হচ্ছে ইনভেস্টমেন্ট। বর্তমান কন্ডিশনে আমি এটাকে বলবো না ইনভেস্ট করার জন্য। আদানি পোর্ট, আদানি পোর্ট দেখুন, এই গ্রুপের বিজনেস সম্বন্ধে আমি অত বেশি কনফিডেন্ট নই, তাই আমি এই শেয়ারে খুব বেশি ইনভেস্ট করি না। তাও আমি চার্টটা দেখে বলে দেবো, বাকি বিজনেস আপনারা জানেন। চার্ট যেটা বলছে, তাতে এই মুহূর্তে শেয়ারে এন্ট্রি করাটা ঠিক হবে না, কারণ অলরেডি বিশাল বড় রিটার্ন দিয়ে দিয়েছে, ঠিক আছে। প্লাস যতটা সম্ভব কন্ট্রোভার্সি থেকে দূরে থাকাটাই বেটার, যেহেতু এই গ্রুপের এগেনস্টে প্রচুর মানে কি আছে, প্রচুর কন্ট্রোভার্সি পর থেকে পেছনে লেগে আছে। আজকে যদি সরকার কোনো কারণে যদি সরকার যদি টালমাটাল হয়, এই শেয়ার কিন্তু সবচেয়ে বেশি কারেক্ট করবে, ঠিক আছে। সুতরাং আমার ব্যক্তিগত পয়সাকে আমি এত ঝুঁকির মুখে ফেলবো কেন? সো বেটার টু অ্যাভয়েড। ওকে। অমর রাজা ব্যাটারি, যেটার বর্তমান নাম চেঞ্জ হয়েছে কি, অমর রাজা ব্যাটারি ই মোবিলিটি না একটা কিছু। দেখুন, যখন মানে সবাই অমর রাজা এনার্জি অ্যান্ড ই মোবিলিটি, এবার আপনি এই শেয়ারটা যদি দেখেন, এখানেও কিন্তু সেই একই ধরনের পেশেন্স বর্তমানে যে চলছে শেয়ারটা, সেটা হচ্ছে একটা এতে চলছে, কি বলে,
নিউজ ড্রিভেন কিন্তু অ্যাক্টিভিটি চলছে, বা সাম বিজনেস রিলেটেড কিন্তু ইমপ্রুভমেন্ট আসলেও আসতে পারে। যতক্ষণ পর্যন্ত না আসছে ততক্ষণ পর্যন্ত কিছু ভাবা চলবে না। কিন্তু দেখুন, কেন আমি এইটার ব্যাপারে এই ধরনের কমেন্ট করছি। আপনি দেখুন, এই জায়গা থেকে প্রত্যেকে 20 থেকে যদি দেখেন, ধরুন আমি 20 সালে শেয়ারটা কিনেছিলাম, আমি ফাইনালি শেয়ারটাকে এখানে বিক্রি করে দিই। ক্লিয়ার? আমি 20 সালে আমি কেন কিনেছিলাম? বিকজ দ্যাট ইলেকট্রিক ভেহিকেল স্টোরি, ব্যাটারি একটা বড় স্টোরি। কিন্তু শেয়ারটা পারফর্ম করলো কবে? দেখুন, শেয়ারটা পারফর্ম করলো 24 এপ্রিলের পরে। আদারওয়াইজ গত ধরুন 15 থেকে 24 পর্যন্ত সে কিন্তু তার প্রিভিয়াস হাইকে ভাঙতে পারেনি। সুতরাং যদি কেউ ইনভেস্টেড আছেন, দেন ইট ইজ ওকে। বাট আমি যদি এই জায়গাতে যদি আমি ইনভেস্ট করার কথা বলি, তাহলে বেশ কয়েকটা কোয়ার্টারের রেজাল্ট দেখুন, দেখে কিন্তু আপনারা সিদ্ধান্ত নেওয়ার কথা ভাববেন। এবং যদি সিদ্ধান্ত নিতেও হয় যে হ্যাঁ ঠিক আছে, আমি কনফিডেন্ট যে এর বিজনেসটা ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আপনার যে কারেকশনটা হবে, সেই কারেকশনের লেভেলটা হচ্ছে প্রায় 1245 থেকে 1126-এর রেঞ্জে আপনারা চাইলে বাই করলে করতে পারেন, সাবজেক্ট টু যদি তার ফান্ডামেন্টালের মধ্যে চেঞ্জটা আপনি দেখতে পাচ্ছেন। ওকে, নেক্সট হচ্ছে, আচ্ছা, আমরা যে ক্যাম্পস, ক্যাম্পস কি করে? ক্যাম্পস হচ্ছে কি, হচ্ছে এটা কি করে না, ইনভেস্টার, ধরুন আমি ইনভেস্টার কিসের? মিউচুয়াল ফান্ডের। ডিস্ট্রিবিউটার একটা লোক, আবার অ্যাসেট ম্যানেজার আরেকজন লোক। এই তিনজনের যে সার্ভিস, ইনভেস্টার, ডিস্ট্রিবিউটার, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির, এদের যে সার্ভিসগুলোকে মেনটেনেন্স করে এরা। মিনস যখন এদের ব্যবসা খুব ভালো চলবে, তখন ক্যাম্পসেরও ব্যবসা ভালো চলবে। যখন এই এইচডিএফসি এমসির মতো কোম্পানির ব্যবসা ভালো চলবে না, তখন কিন্তু ক্যাম্পস ফ্যাম্পসের ব্যবসা অত্যন্ত খারাপ চলবে। ক্লিয়ার? সুতরাং এই সমস্ত ক্ষেত্রে আজকে র্যালি আছে বলে আপনি এখন কিনবেন না। ক্যাম্পসকে এখন এটা কেনার জায়গা নয়। যার আছে সে রাইড করুন। আমার কথাটা ক্লিয়ারলি শুনুন। ক্যাম্পসকে ধরুন, আজকে আমি একটা কথা বলি, এই দেখুন চার্ট, ধরুন আমি 2200 থেকে কিনে রেখেছি, আমি ডবলে আছি। আমার কাছে যদি আজকে সেটা 3600 পর্যন্ত কারেকশনও দেয়, তাতে কিছু আমার যায় আসবে না, কারণ আমি তখনও 60-70% রিটার্নে থাকবো। ক্লিয়ার? আমি ওয়েট করতে পারবো। আমি 12 বছরে ডবল পাচ্ছিলাম, আমি 5 বছরে যদি ডবল পাই, দেন অলসো আই ক্যান মানে হ্যাপি যে ঠিক আছে, আমার শেয়ার আমাকে 5 বছরে ডবল দিয়েছে। কিন্তু আপনি এলেন কোথায়? 4400-তে। আপনি 4400-তে ইনভেস্ট করার পরে আপনার কিন্তু রিটার্ন পেতে যথেষ্ট টাইম লাগবে, এবং কখন বিজনেসের কিরকম ভাবে আউটলুক চেঞ্জ হচ্ছে। সুতরাং সেক্ষেত্রে ট্রেডিং পারপাসের জন্য আলাদা ব্যাপার, বাট নতুন ভাবে ইনভেস্টমেন্টের জন্য আমার মনে হয় না এই সমস্ত শেয়ারে ইনভেস্ট করা উচিত। যদিও অ্যাকর্ডিং টু দা ফিবোনাকি থিওরি এখনো বলছে সে তার টার্গেটে যেতে পারবে, কিন্তু কতটা ডিসিপ্লিন ওয়েতে আপনি শেয়ারটার মধ্যে থাকতে পারবেন, কতটা আপনি পেশেন্স রক্ষা করতে পারবেন, কত আপনার স্ট্যামিনা আছে হোল্ড করার, সবকিছুর উপর নির্ভর করছে এই শেয়ারে ইনভেস্টমেন্ট করার ব্যাপারে, বা কতটা আপনি বিজনেস বুঝে ইনভেস্ট করছেন সেটারও একটা ফ্যাক্টর এতে কাজ করবে। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট হচ্ছে গোকুল দাস এক্সপোর্ট অ্যান্ড লাক্স ইন্ডাস্ট্রি, দুটো একই সঙ্গে আমি মানে দেখাচ্ছি। কারণ কি, গোকুল দাস এক্সপোর্ট কি করে? ডিজাইন, ম্যানুফ্যাকচার অ্যান্ড সেল অফ এ ওয়াইড রেঞ্জ অফ গার্মেন্টস ফর মেন, ওমেন অ্যান্ড চিলড্রেন। ঠিক আছে, কাপড়ের পোশাক বানিয়ে বিক্রি করে। ম্যানুফ্যাকচারিং অ্যান্ড মার্কেটিং অফ ইনারওয়্যার, থার্মালস অ্যান্ড ক্যাজুয়ালস আন্ডার ভেরিয়াস ব্র্যান্ডস। তাহলে আলটিমেটলি এরা কিন্তু কটন রিলেটেড অ্যাক্টিভিটি করে। ঠিক আছে, কাপড় চোপড় বানিয়ে পাঠায়। এবারে দেখুন চার্টে যদি যান আপনি,
আপনি চার্ট যদি দেখেন, লাক্স ইন্ডাস্ট্রি, লাক্স, প্রথমে লাক্সটা দেখিয়ে দিই। দেখুন চার্ট, আজকে যদি আমি 16 থেকে চার্ট দেখি, এমন কোনো, দেখুন ফ্রেন্ডস, বিজনেস লোকে অন্যভাবে শুরু করতে পারে, বাট তাকে ডাইনামিক হতে হবে। ধরুন আজকে রিলায়েন্স, আপনি যদি তার রিলায়েন্সের যদি আপনি প্রথম থেকে শুরু করে আজ পর্যন্ত দেখেন, তাহলে এই গ্রুপটা এত ডাইনামিক, মানে প্রত্যেকটা পদক্ষেপে যখন যাচ্ছে একটা গ্রুপ অবসলিট হয়ে যাচ্ছে, তখন কিন্তু সঙ্গে সঙ্গে সে নতুন দিকে চলে যাচ্ছে, নতুন নতুন এরিয়ার দিকে সে সবসময় ঝুঁকে আছে। আবার অন্যদিকে আপনি যদি দেখেন নোকিয়া, আজ থেকে 10-15 বছর আগে নোকিয়া কেমন অবস্থায় ছিল, আপনি আজকে নোকিয়া তার কথা কেউই বলে না। সুতরাং বিজনেসে যদি কারোর বিজনেসে যদি মানে ডাইনামিক ভাবটা না থাকে, পরিবর্তনশীল হওয়ার ভাবনা যদি না থাকে, তাহলে কিন্তু তার জন্য খুবই ঘোর বিপদ। শুধু একটা বিজনেসের উপর থাকলে তাহলে কিন্তু তাকে এইভাবে থাকতে হবে। ফ্রেন্ডস দেখুন, এই শেয়ার এই অবধি গেছিল 4200-4300, অনেকদিন আগে 21-এ, তারপরে সে চলে এসেছিল 1000-এ, আবার সে উঠছে ধরুন 2200-2300। ঠিক আছে, আমার মনে হয় না লং টার্ম মানির জন্য এই সমস্ত শেয়ারে ইনভেস্ট করা উচিত। একইভাবে গোকুল দাস এক্সপোর্ট যদি আমি দেখাই, লং টার্মের ক্ষেত্রে আপনাকে স্টোরি চুনতে হবে। যেমন ধরুন রেলওয়ে স্টোরি 40-50 বছর থাকবে, রেলওয়ে স্টোরি থাকলে ইরকন থাকবে, আইআরসিটিসি থাকবে, আইআরএফসি থাকবে, আপনি আপনার মানে একটা জেনারেশনের পর আরেকটা জেনারেশনকে শেয়ার দিয়ে চলে যেতে পারবেন। যেমন ধরুন ডিফেন্স স্টোরি, স্টোরি থাকবে, এনার্জি সেক্টর ধরুন সোলার এনার্জি, স্টোরি থাকবে। কিন্তু এই সমস্ত স্টোরি দীর্ঘদিন থাকা খুবই মানে টাফ, কারণ এদের কম্পিটিশন প্রচুর, আবার নতুন কোনো কোম্পানি আসবে। যাই হোক, এখন এই মুহূর্তে কিন্তু এই শেয়ারে ইনভেস্টমেন্ট করার কথা বলবো না, এখানে কিন্তু প্রফিট বুক করে নেওয়াটাই বেটার হবে বলে আমার মনে হচ্ছে। যতটুকু আমার চার্ট দেখে অভিজ্ঞতা মনে হচ্ছে যে কেউ যদি ইনভেস্টেড থাকেন, চাইলে ইনভেস্টেড থাকতে পারেন, প্রফিট বুক করতে পারেন। আদারওয়াইজ এই সমস্ত শেয়ারে দীর্ঘকালীন ভিত্তিতে থাকার কোনো যুক্তি আছে বলে আমার মনে হয় না। ফ্রেন্ডস, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, এবং দীর্ঘক্ষণ হয়ে গেল তাই ভিডিওটাকে আর বাড়াবো না। কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। আবার দেখছি আরো অনেক প্রশ্ন পড়ে আছে, সেগুলো নিয়ে কালকে আমি চর্চা করার চেষ্টা করব। ভালো থাকুন, সুস্থ থাকুন, কথা হবে পরের